আসসালামু আলাইকুম। আজ ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর আলী রিয়াজ কি সত্যি পালিয়ে গেছেন? বিএনপি কেন হেরে যাওয়ার ফাঁদে পা দিল? মামদানিকে হামাস সমর্থক হিসেবে আখ্যা দিল ইসরায়েলের মন্ত্রী। এবার বিস্তারিত। ৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রিয়াজ পালালেন কেন বলে প্রশ্ন করেছেন সাবেক বিএনপির নেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি বলেন, আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসেন। মাঠও নাই, পুরোহিতও নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রিয়াজ ডক্টর ইউনূসের পক্ষে। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন। মোশাররফ আহমেদ বলেন, ৮৩ কোটি খরচ করে এখন বলেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে। তাহলে শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে তারপর আপনারা আসেন। একটা মতামত আমাদেরকে দেন, ৫-১০টা বিষয়ে মতামত দেন। রাজনৈতিক দলগুলো বসে ২ মাস না ১৫ দিন বা ১ মাসের মধ্যে বলতেন যে ইয়েস, এখন নির্বাচন করেন। মোশাররফ বলেন, আপনি ৯ মাস পরে বলছেন কেন? এর আগে ৪ মাস কাটিয়েছেন হজপজ, বুকিশ, এইসব কাজ কারবার করে। এগুলো অন্য সময় করেন। এই গণ অভ্যুত্থান পরিস্থিতিতে মানুষের ধৈর্য কম থাকে, সহিষ্ণুতা কম থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে, সিকিউরিটি, নিরাপত্তা, প্রতিরক্ষা নাজুক থাকে। এমন সময় ১৪ মাস কাটিয়েছেন। মোশাররফ আরও বলেন, আমি ডক্টর ইউনূসের বিরুদ্ধে না, ডক্টর ইউনূসের কাছে আমার প্রত্যাশা ছিল, আর উনি প্রসব করেছেন একটা মুশিক। এই মুশিক প্রসব করার কারণে আমি ওনার সমালোচনা করি। এদিকে জানা গেছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে গেছেন। রোববার রাতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে যান। রাত ১:২২ সময় অধ্যাপক আলী রিয়াজ ইমিগ্রেশন সম্পন্ন করেন। আগামী ৩০ নভেম্বর বিকেলে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেন ঢাকার ইমিগ্রেশনে। জানা গেছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় কমিশন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে তার বিদেশ সফর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা মন্তব্য করছেন তার দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে। তবে তার ঘনিষ্ঠ জনেরা বলেছেন, ডক্টর আলী রিয়াজ পালিয়ে যাননি, যথাসময়েই দেশে ফিরবেন। তাকে নিয়ে অযথা অপপ্রচার করে লাভ নেই। সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, কয়েকদিন আগে সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক টকশোতে অংশ নেন। সেখানে বিএনপি নেতা ফজলুর রহমানও উপস্থিত ছিলেন। মাহবুব কামাল সেখানে বলেন, নির্বাচনের আগে অপারেশন ক্লিন হার্ট ২ চালানো হবে। তার এই কথার সঙ্গে আমি নিজেও একমত পোষণ করছি। বুধবার নিজের ইউটিউব চ্যানেলে সাংবাদিক মাহবুব কামালের বক্তব্য নিয়ে গোলাম মাওলা রনি কথা বলেছেন এবং তিনি নিজেও মাহবুব কামালের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। রনি জানান, ওই অনুষ্ঠানে মাহবুব কামাল বলেছেন, দ্রুত অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হবে। এটি আগের ক্লিন হার্ট অপারেশনের মতো একটি সুগঠিত অভিযান হবে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, মাস্তানি ইত্যাদি অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সেগুলোর বিস্তৃত তালিকা তারা তৈরি করেছে। পরিপূর্ণ তালিকাটি দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে তৈরি হয়েছে। মাহবুব কামাল আরও বলেন, গত ১৪ মাস ধরে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক ক্ষেত্রে ডিউটি পালন করছে না। অনেক ক্ষেত্রে তাদের দেখলে ভুয়া ভুয়া বলা হচ্ছে, তারা মুচকি হাসছে। অনেক ক্ষেত্রে তারা দৌড়ে গাড়িতে উঠছে। এটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আসল চরিত্র নয়। মাহবুব কামাল আরও অভিযোগ করেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যে কাজটি করছে একটা উদ্দেশ্য নিয়ে, তারা মাঠটা ফাঁকা করে দিয়েছে যেন বিএনপির যারা নেতাকর্মী তারা ফাঁদে পড়ে এবং বিএনপির নেতাকর্মীরা সেই ফাঁদে পড়ে গেছে। এখন এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অপারেশন ক্লিন হার্টের নামে যদি অপারেশন চালায় তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এই কাজটি করা হবে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, এতে কোনো সন্দেহ নেই। মাহবুব কামালের বক্তব্য প্রসঙ্গে গোলাম মাওলা রনি জানান, তিনি নিজেও ১৪ মাস থেকেই নানা রকম আশঙ্কা করছেন। তার কাছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই পরিস্থিতি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই ১৪ মাসে সবকিছু খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছে। ধরার জন্য ফাঁদ বোনা, চেপে ধরার জন্য ব্যবস্থা নেওয়া, শাস্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া, সবকিছু মেটিকুলাসলি ফিট করা হয়েছে। ফলে এখন কবে গলা টিপা হবে,
কবে রিসেট বাটনে চাপ দেওয়া হবে, কবে ঝাঁপিয়ে পড়া হবে, সবই নির্ধারিত। বঙ্গবন্ধুর সময়ও একই রকম অপারেশন চালিয়ে রক্ষী বাহিনী রাজনৈতিক শক্তিকে ভেঙে দিয়েছিল। ফলত ওই সময় আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি। রনি বলেন, সাময়িকভাবে যে রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্যরা এই পরিবর্তিত পরিস্থিতিতে অর্থ, সুযোগ ও ক্ষমতা পেয়ে ভারসাম্যহীন ও দিশাহীন হয়ে পড়েছে, তাদের উপর তৈরিকৃত ফাঁদ কার্যকর হয়েছে। এখন যারা ওই ফাঁদে আটকা পড়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী কখন সুতায় টান দেবে তা তাদের উপর নির্ভর করে, কিন্তু এটি অনিবার্যভাবে ঘটবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাহবুব কামালের কথাই আমি পুনর্ব্যক্ত করছি। দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে আপনারা এনসিপির রাজনীতি করবেন। হাসনাত আসন্ন নির্বাচনকে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে ভোট হিসেবে আখ্যা দেন। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়েছে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে শক্তিশালী করেছে তাদের বিচার হবে। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত নেতাদের এনসিপিতে স্বাগত জানিয়ে তিনি বলেন, এনসিপি জোটে নয়, নির্বাচনে সিট পুনর্বণ্টনে নয়, রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। এনসিপি যেই অবস্থান নেয়, বিএনপি, জামাত সেখানে আসতে বাধ্য হয়। এই সরকারের 2 উপদেষ্টার কার্যক্রম নিয়েও হাসনাত আব্দুল্লাহ তীব্র অসন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রজেক্ট হল স্বাস্থ্য উপদেষ্টা। তিনি স্বাস্থ্য বুঝেন না, কেবল কিস্তি নেওয়া ও মেডিসিন বিক্রি করলে কত লাভ তা বোঝেন। তিনি অভিযোগ করেন, খুলনায় জুলাই যোদ্ধার চোখ হারানোর দায় স্বাস্থ্য উপদেষ্টার। এছাড়া জুলাই যোদ্ধাদের পাওনা পরিশোধ বিলম্ব করায় মুক্তিযোদ্ধা উপদেষ্টার প্রতিও তিনি অসন্তোষ প্রকাশ করেন। হাসনাত হুঁশিয়ারি দেন, পাওনা শিগগিরই মিটিয়ে দেওয়া না হলে প্রোটোকলে থাকা দামি গাড়ির কালো গ্লাসের ভেতর থেকে টেনে বের করে তা আদায় করা হবে। বাংলাদেশের রাজনীতিতে আবারও চমক সৃষ্টি করেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। গণফোরাম ও গণ অধিকার পরিষদে রাজনৈতিক পথ চলার পর এবার তিনি যোগ দিয়েছেন বিএনপিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 1 আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। বুধবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে রেজা কিবরিয়া। তিনি বলেন, ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি, প্রাথমিক সদস্য ফর্মও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। 2018 সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ 1 থেকে ধানের শীষে নির্বাচন করেছি। অবশ্য এ বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার কাছে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন। পরে সাবেক ডাকসু ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ডক্টর কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। পরে গণ অধিকার পরিষদ 2 গ্রুপে ভাগ হয়ে যায়। আম জনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন রেজা কিবরিয়া। পরে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কোনো দলের সঙ্গেও সম্পৃক্ত হননি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষ তার পরিস্থিতির পরিবর্তন কখন করতে পারে? যখন সে তার দৃষ্টিভঙ্গি বদলায়। সবসময় যদি আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন, তাহলে জীবনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। ধরুন, একটা গ্লাসের অর্ধেক পানি আছে, আপনি কি বলবেন যে অর্ধেক খালি? না, আপনি চিন্তা করুন যে এই গ্লাসটি অর্ধেক পানি ভর্তি। এভাবে জীবনের প্রত্যেকটি কাজে আপনি যদি ইতিবাচক ভাবতে পারেন, পজিটিভলি নিতে পারেন সবকিছু, অনেক কষ্ট, অনেক প্রতিবন্ধকতার মধ্যেও যদি সাহস রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন জীবন যুদ্ধে। সফলতা আপনার পায়ে এসে চুমু দেবে তখন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর নিউ ইয়র্কের আমেরিকান ইহুদিদেরকে ইসরায়েলে অভিবাসনের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন একজন ইসরায়েলি মন্ত্রী।
প্রথম এই মুসলিম মেয়রকে হামাস সমর্থক আখ্যা দিয়ে এই আহ্বান জানান ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স মন্ত্রী আমিহাই চিকলি। যদিও সেমিটিজমের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত মেয়র। ইসরায়েলি মন্ত্রী ইতিহাস তৈরি করা মামদানির বিজয়কে নিউ ইয়র্ক সিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন, যা অসংখ্য ইহুদি শরণার্থীকে স্বাধীনতা এবং সুযোগ দিয়েছিল, এমন জায়গার মূল ভিত্তি নাড়িয়ে দিয়েছে। চিকলি এর আগে দক্ষিণ লেবাননে জাতিগত নির্মূল ও দখল এবং গাজায় বসতি স্থাপনের পক্ষে সমর্থন জানিয়েছেন। 9/11 হামলার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এই 34 বছর বয়সী মুসলিম রাজনীতিবিদের দৃষ্টিভঙ্গি 25 বছর আগে যারা তাদের 3000 লোককে হত্যা করেছিল সেই জিহাদি ধর্মান্ধদের থেকে খুব বেশি দূরে নয়। তিনি সবশেষ বলেন, নিউ ইয়র্কের ইহুদিদের নতুন ঠিকানা হিসেবে ইসরায়েলের ভূমিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। চিকলির পাশাপাশি আরও কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা মামদানির জয়ে হতাশা প্রকাশ করেছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই জয়কে সাধারণ জ্ঞানের উপর সেমিটিজমের বিজয় বলে বর্ণনা করেছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, তারা মামদানির উস্কানিমূলক মন্তব্যে দমে যাবেন না। উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত পিতা ও ভারতীয় মায়ের ঘরে জন্ম নেওয়া মামদানি শিশুকালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। একসময় একজন বহিরাগত প্রার্থী হিসেবে বিবেচিত হলেও জুনের ডেমোক্রেটিক প্রাইমারিতে তার বিজয় তাকে সাধারণ নির্বাচনের জন্য অগ্রগামী হিসেবে স্থান দেয়। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভের মধ্যেই বামপন্থী একটি প্রচারাভিযান চালিয়ে মামদানি শুরু থেকে শেষ পর্যন্ত একটি অসংকোচ ফিলিস্তিনিপন্থী অবস্থান বজায় রেখেছিলেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন এবং বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা আমলে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফর করলে তিনি তাকে গ্রেপ্তার করবেন। মামদানি পরে সেই বক্তব্য থেকে সরে আসেন। তথ্য প্রমাণ করে যে ইসরায়েল এবং ফিলিস্তিন বিষয়ে মামদানির অবস্থান আসলে তাকে প্রাইমারি জয় করতে সাহায্য করেছিল, যদিও যুদ্ধের বিষয়ে তার মতামত নিয়ে সেমিটিজমের কলঙ্ক লেপন করা হয়েছিল, যে যুদ্ধ এখন ব্যাপকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃত। তিনি ইসলাম বিদ্বেষী গালিগালাজ এবং মৃত্যুর হুমকিও পেয়েছেন। বিজয় ভাষণে মামদানি একটি পাহাড়ের উপরে একটি শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, এই শহর ইহুদি নিউ ইয়র্কবাসীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং সেমিটিজমের অভিশাপের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না। তিনি আরও ঘোষণা করেন, নিউ ইয়র্ক আর এমন শহর হবে না যেখানে আপনি ইসলামোফোবিয়া নিয়ে ব্যবসা করে নির্বাচনে জিততে পারেন। ভোটের 2 দিন আগে মামদানি বিশিষ্ট অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের নেতা রাব্বি মইশে ইন্ডিকের সমর্থন পান। কারাগারের ভেতরে থেকেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও তীব্রভাবে আক্রমণ করেছেন দেশটির সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। তিনি মুনিরকে বলেছেন, পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে দমনমূলক এক নায়ক এবং মানসিকভাবে অস্থির এক ব্যক্তি হিসেবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 73 বছর বয়সী সাবেক ক্রিকেটার ইমরান খান 2023 সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাবন্দী। তিনি অভিযোগ করেছেন যে আসিম মুনির কেবল নির্মম দমন নীতি দিয়ে দেশ চালাচ্ছেন। তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, তার শাসনের অধীনে নির্যাতনের মাত্রা অভূতপূর্ব। ক্ষমতার নেশায় অন্ধ হয়ে মুনির যে কোনো কিছু করতে পারেন। ইমরান খান 9 মে, 26 নভেম্বর এবং মুরিদকে ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, এসবই ক্ষমতার অন্ধ ব্যবহারের জ্বলন্ত উদাহরণ। তিনি দাবি করেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে তার দলের কর্মীরা নিহত হয়েছেন। ইমরান বলেন, নিরস্ত্র নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালানো কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। নারীদের বিরুদ্ধে এমন বর্বর আচরণ পাকিস্তানের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। পিটিআই প্রতিষ্ঠাতা আরও অভিযোগ করেন, কর্তৃপক্ষ তার স্ত্রী বুশরা বিবিকে একাকী বন্দিত্বে রেখে মানসিক চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, আমরা দাসত্বের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করি। আসিম মুনির আমার ও আমার স্ত্রীর ওপর সম্ভাব্য সব ধরনের অবিচার চালাচ্ছেন। পাকিস্তানের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার পরিবার এত নির্দয় নির্যাতনের শিকার হয়নি। আমি আবারও স্পষ্ট করে বলছি, মুনির যাই করুক না কেন, আমি কখনোই তার সামনে মাথা নত করব না। ইমরান খান জানিয়ে দেন, তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই কোনো অবস্থাতেই ফর্ম 47 সরকার বা সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে বসবে না। তিনি বলেন, একটি পুতুল সরকারের সঙ্গে আলোচনা অর্থহীন, যার প্রধানমন্ত্রী প্রতিটি প্রশ্নের আগে বলেন, আমি জিজ্ঞেস করে আসি। আমরা যখনই সংলাপের চেষ্টা করেছি, দমন পীড়ন আরও বেড়েছে। এখন সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে, আসিম মুনিরের। তিনি নিজের পদ রক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত।
দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইটে www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।